রাত তখন সকাল 8:30 বাজে। লন্ডন থেকে দীর্ঘ যাত্রার ক্লান্তি আমার শরীরে জড়িয়েছিল, কিন্তু মনে বাড়ির সবাইকে চমকে দেওয়ার আনন্দ যেন লাফিয়ে উঠছিল। আমি দরজাটা খুব সাবধানে আস্তে করে খুললাম, আর সেই সামান্য ফাঁক দিয়ে ডাইনিং হলের দৃশ্য আমার চোখে পড়ল। বাড়ির সবাই ডাইনিং টেবিলে একসঙ্গে বসে খাওয়ার আনন্দ নিচ্ছিল এবং খুব হাসাহাসি ও ঠাট্টা করছিল, কিন্তু আমার নজর সেখানে থামল না। আমার দৃষ্টি সেই কোণায় গিয়ে আটকে গেল যেখানে জুতোর র্যাকের কাছে মাটিতে একটি নোংরা প্লেট রাখা ছিল, এবং আমার স্ত্রী সন্ধ্যা সেখানেই সংকুচিত হয়ে বসে গ্রাস তুলছিল। আমি স্বপ্নেও ভাবিনি যে প্রতি মাসে স্ত্রীর জন্য আলাদা করে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ পাঠানো সত্ত্বেও তার সাথে এমন আচরণ করা হচ্ছে। আমি তখনও এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে বাইরে দাঁড়িয়েই ছিলাম। হঠাৎ আমার মা নিজের চেয়ার থেকে উঠে দ্রুত আমার স্ত্রী সন্ধ্যার দিকে এগিয়ে গেলেন। তিনি আগুপিছু কিছু না ভেবেই সন্ধ্যার চুলের মুঠি ধরলেন এবং তাকে মারতে শুরু করলেন। হারামজাদি কোথাকার, তোকে বলেছিলাম না রুটি সাবধানে বানাতে, সব রুটি পুড়িয়ে দিয়েছিস তুই। মায়ের রাগ তখন আকাশ ছুঁয়েছিল। তিনি দরজা খুলে সন্ধ্যাকে বাইরে ধাক্কা দিয়ে দিলেন। সে মেঝেতে পড়েই যাচ্ছিল, এমন সময় আমি এগিয়ে গিয়ে তাকে ধরে ফেললাম। আমার স্পর্শ পেতেই সন্ধ্যা ভয়ে কেঁপে উঠল, কিন্তু যেই সে এবং সামনে বসে থাকা বাড়ির বাকিরা আমাকে দেখল, সবাই যেন পাথর হয়ে গেল। হাসিখুশি মুখগুলো ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। আমি এই মুহূর্তে কাঁপতে থাকা সন্ধ্যার হাত শক্ত করে ধরলাম। আমার আসল গল্প তো অনেক আগেই শুরু হয়েছিল। আমি গত ৩ বছর ধরে লন্ডনে চাকরি করছিলাম। জীবন অদ্ভুত উত্থান পতনের নাম। আমার আর সন্ধ্যার বিয়ের তখনও খুব জোর ১ বা ১.৫ মাস হয়েছিল। তখনই আমি লন্ডনে চাকরির অফার লেটার পেলাম। এটা আমার কাছে কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না, কিন্তু সেই স্বপ্নের প্রাসাদের পেছনে ছিল এক দীর্ঘ কাহিনী। সন্ধ্যা আমার বাবার এক পুরনো বন্ধুর মেয়ে ছিল এবং খুব সুন্দরী ছিল। আমার মায়ের সন্ধ্যাকে একদমই পছন্দ ছিল না। তিনি নিজের পছন্দমতো মেয়ের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলেন, যে হয়তো বেশি যৌতুক নিয়ে আসতে পারত। কিন্তু যখন বাবা আমার বিয়ে সন্ধ্যার সাথে ঠিক করলেন, তখন তার বাবা মা জেদ ধরলেন যে যদি লন্ডনে যেতে হয় তবে আগে বিয়ে করে সেটল হতে হবে, নতুবা আমরা ভিসার প্রক্রিয়ায় কোনো সাহায্য করব না। আমার শ্বশুরের পরিচিতির কারণে আমার ভিসা পাওয়া সহজ হয়ে গিয়েছিল, কিন্তু এই কারণেই মা মনে পাথর চাপা দিয়ে হ্যাঁ তো করে দিয়েছিলেন, কিন্তু তার চোখে লুকিয়ে থাকা ঘৃণা আমি বিয়ের দিনও দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমি লন্ডন চলে গেলাম। প্রবাসের শুরুর দিনগুলো আমার জন্য খুব কঠিন ছিল। মন সারাক্ষণ বাড়িতেই পড়ে থাকত। ডিউটি শেষ হওয়া মাত্রই আমি সন্ধ্যাকে ভিডিও কল করতাম। আমি আশা করতাম যে সে আমাকে দেখে খুশিতে চহকিয়ে উঠবে, অনেক কথা বলবে, যেমন নতুন বউরা করে, কিন্তু হতো এর ঠিক উল্টো। সন্ধ্যা খুব মাপা শব্দে উত্তর দিত। তাকে স্ক্রিনে দেখা তো যেত, কিন্তু তার চোখ অন্য কোথাও তাকিয়ে থাকত। কেমন আছো সন্ধ্যা? বাড়িতে সব ঠিক আছে তো? আমি খুব আদর করে জিজ্ঞেস করতাম, আর সে ধীর গলায় উত্তর দিত, হ্যাঁ, সব ঠিক আছে, শুধু আমার মাথায় ব্যথা করছে। সে নজর নামিয়ে উত্তর দিত, আমার মা আর বোন তোমার খেয়াল রাখে তো? কোনো সমস্যা নেই তো? আমি তাকে খুঁচিয়ে জিজ্ঞেস করতাম। আমার মনে হতো সে হয়তো লজ্জা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবার ব্যবহার খুব ভালো, আপনি চিন্তা করবেন না। ব্যাস, আমাকে এখন ঘুমোতে হবে, আমি আপনার সাথে বেশি কথা বলতে পারব না। সে তাড়াতাড়ি কথা শেষ করার চেষ্টা করত। কখনো কখনো আমার রাগও হতো। সন্ধ্যা, আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাই, তোমার গলা শোনার জন্য ফোন করি, আর তুমি ফোন রাখার তাড়ায় থাকো। এই তো কথা শুরু হল। সে ওপাশ থেকে অদ্ভুত একঘেয়ে ও বিরক্ত সুরে বলত, আপনি লন্ডনে গেছেন, তাই নিজের কাজের দিকে বেশি মনোযোগ দিন। এটা কি যে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকেন? আমাকেও ঘরের কাজ করতে হয়। যদিও আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম। আমি চাইতাম রোজ তার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলি, তাকে জানাই যে আমি এখানে কতটা একা, কিন্তু সে আমার প্রতি কোনো আগ্রহ দেখাত না। আমার মনে হতো হয়তো সে আমাকে ভালোবাসে না, বা হয়তো আমার দূরত্বে সে খুশি। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তার এই ব্যবহারের পেছনে কী লুকিয়ে আছে। আমি এটাই ভেবে চুপ হয়ে যেতাম যে হয়তো সে ঘরের কাজে ব্যস্ত থাকে। চাকরি করার ৬ মাস কেটে গিয়েছিল। আমার বস আমার কাজে খুশি হয়ে আমাকে ১৫ দিনের ছুটি দিলেন। আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করলাম, মা, আমি ১৫ দিনের ছুটি পেয়েছি, ভাবছি ইন্ডিয়া আসব। সন্ধ্যার সাথেও দেখা হবে আর তোমাদের সবার সাথেও।
আমি উৎসাহের সাথে বললাম। ওপাশ থেকে মা কিছুক্ষণের জন্য চুপ থাকলেন। তারপর মায়ের কঠোর স্বর ভেসে এল। এত খরচ করার কি দরকার? তুমি জানো টিকিট কত দামি? পাগল হয়ে গেছ নাকি? কিন্তু মা, আমার 6 মাস হয়ে গেছে এখানে এসেছি। আমার মন খুব খারাপ লাগে। আমি অনুরোধ করলাম, শোনো বাবা, আবেগপ্রবণ হওয়ার দরকার নেই। টিকিটের টাকাটা তুমি বাড়িতে পাঠিয়ে দাও। তোমার ছোট বোনের বিয়ে ঠিক হতে চলেছে এবং আমি কথা পাকা করতে যাচ্ছি। তার বিয়েও তো দিতে হবে, যৌতুকও কিনতে হবে। তুমি তোমার ছুটি বাতিল করে দাও যাতে ওভারটাইমের টাকা বেশি পাওয়া যায়। মায়ের কথা শুনে আমার খুব রাগ হল। আমি আমার স্ত্রীর সাথে দেখা করার জন্য ছটফট করছিলাম। আমি চাইছিলাম একবার অন্তত সন্ধ্যাকে জিজ্ঞেস করি যে সে কেন এতটা বদলে গেছে, কিন্তু মায়ের আদেশের সামনে আমি কিছুই বলতে পারলাম না। আমি মনকে বুঝিয়ে ছুটি বাতিল করে দিলাম এবং ইন্ডিয়া গেলাম না। আমি যদি তখন চলে যেতাম তবে হয়তো অনেক কিছু ধ্বংস হওয়া থেকে বেঁচে যেত। মায়ের কথা মেনে আমি ছুটি বাতিল তো করে দিয়েছিলাম, কিন্তু ভেতর থেকে আমার মন ভেঙে গিয়েছিল। আমি সন্ধ্যার ওপর খুব রেগেছিলাম যে সে একবারও জেদ করল না কেন যে আমি ফিরে আসি। যদি সে একবারও বলত যে আমার আপনাকে মনে পড়ছে, সব কিছু ছেড়ে চলে আসুন, তাহলে হয়তো আমি মায়ের বিরোধিতা করে টিকিট কেটে নিতাম। কিন্তু তার সেই নীরবতা এবং ফোনে কম কথা বলা আমাকে এটা ভাবতে বাধ্য করছিল যে হয়তো সে নিজের জীবনে ব্যস্ত। আমি ওভারটাইম কাজ করা শুরু করে দিলাম। মেশিনের মতো কাজ করতাম, বাড়ি আসতাম আর ঘুমিয়ে পড়তাম। বোনের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এবং আমি এখানে ডলারে রোজগার করে সেখানে টাকা পাঠাচ্ছিলাম যাতে বোনের বিয়ে ধুমধাম করে হতে পারে। এক সন্ধ্যায় কাজ থেকে ফেরার সময় আমার মন খুব ঘাবড়াচ্ছিল। বাড়ি যেতে ইচ্ছে করছিল না। তাই আমি কাছেরই একটা পার্কে চলে গেলাম। সেখানে আমার নজর একটি বেঞ্চে বসে থাকা এক ব্যক্তির ওপর পড়ল। প্রথম দেখায় আমার মনে হল তিনি ৮০ বছরের কোনো বৃদ্ধ, কারণ তার কোমর ঝুঁকেছিল, মুখে বলিরেখা এবং মাথার সব চুল সাদা হয়ে গিয়েছিল। কিন্তু যখন আমি তাকে ভালো করে দেখতে দেখতে তার পাশ দিয়ে গেলাম, তখন আন্দাজ করলাম যে তার বয়স ৫০ বা ৫৫ বছরের বেশি হবে না। কোনো এক দুঃখ যেন সময়ের আগেই তার যৌবন গ্রাস করে নিয়েছে। তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল, এমন শূন্যতা যা কেবল আপনজনদের দেওয়া দুঃখ থেকেই সৃষ্টি হয়। আমি হঠাৎ তার কাছে গিয়ে বসলাম এবং তাকে নমস্কার জানালাম। তিনি চমকে আমার দিকে তাকালেন এবং খুব ধীর গলায় উত্তর দিলেন, আপনি ইন্ডিয়ান তাই না? আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ, দুর্ভাগ্যবশত। তার উত্তর আমাকে অবাক করে দিল। দুর্ভাগ্যবশত কেন আঙ্কেল? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তিনি তিক্ত হাসি হাসলেন, কারণ ইন্ডিয়াতে আমার আপনজনরা থাকে যাদের খুশির জন্য আমি আমার জীবনেই প্রবাসে কাটিয়ে দিলাম। আমাদের কথার সিলসিলা শুরু হল। ভদ্রলোক খুব বিষণ্ণ ছিলেন। জানতে পারলাম তিনি রোজ বিকেলে এখানে এসে বসেন, কারণ বাড়ির ৪ দেওয়াল তাকে খেতে আসে। কথা বলতে বলতে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। তাকে আমার নিজের মতোই মনে হল, একা এবং আপনজনদের থেকে দূরে। একদিন আমি সাহস করে জিজ্ঞেস করলাম, আঙ্কেল, আপনার বয়স তো বেশি মনে হচ্ছে না, তাহলে এই অবস্থা কেন? আপনি ভেতর থেকে এতটা ভেঙে পড়েছেন কেন? তিনি গভীর দীর্ঘশ্বাস নিলেন এবং আমার চোখের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি এখন যুবক, নতুন নতুন এসেছ এই দেশে। প্রবাস হল সেই উইপোকা যা বাইরে থেকে তো মানুষকে চকচকে রাখে, কিন্তু ভেতর থেকে ফোকলা করে দেয়। তারপর তিনি আমাকে তার জীবনের গল্প শোনানো শুরু করলেন। আর সেই গল্প শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যেন কেউ আমার কানে গলানো সীসা ঢেলে দিচ্ছে। আমি যখন এখানে এসেছিলাম তখন একদম তোমার মতো যুবক আর সুন্দর ছিলাম। নতুন বিয়ে হয়েছিল, সুন্দরী স্ত্রী ছিল, চোখে হাজারো স্বপ্ন ছিল, কিন্তু আমার কাঁধে ৪ বোনের বিয়ের দায়িত্ব ছিল। আমার বাবার ছায়া মাথার ওপর থেকে সরে গিয়েছিল আর আমিই ছিলাম একমাত্র উপার্জনকারী। তিনি থামলেন, জলের বোতল থেকে এক ঢোক জল খেলেন এবং আবার বললেন, আমি এখানে ট্যাক্সি চালানো শুরু করলাম। দিন রাত এক করে দিলাম। আমি ঘুমাতাম কম আর কাজ বেশি করতাম। প্রতি মাসে আমার রোজগারের একটা পয়সা মাকে পাঠিয়ে দিতাম। আমার শুধু একটাই নেশা ছিল যে আমার বোনদের বিয়ে যেন ইজ্জতের সাথে হয়, তাদের যেন কোনো জিনিসের অভাব না হয়। ওদিকে আমার স্ত্রী সন্তান সম্ভবা হল, কিন্তু আমি বাড়ি যেতে পারলাম না, কারণ খরচ অনেক বেশি ছিল। মা বলত, এখন এসো না, টাকা জমাও, বোনদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। আমি শ্বাস বন্ধ করে তার কথা শুনছিলাম,
কারণ এসব কিছুই আমার নিজের গল্পের মতো লাগছিল। তারপর কি হলো আঙ্কেল? আমি অধৈর্য হয়ে জিজ্ঞেস করলাম। তখন তার গলা ধরে এল। 4 বোনের বিয়ে দিতে দিতে আমার যৌবনের 20 বছর কেটে গেল। আমার মেয়ে যে আমি চলে আসার পর জন্মেছিল, সে বড় হয়ে গেল, কিন্তু আমি একবারও ইন্ডিয়া গেলাম না। যখনই যাওয়ার কথা ভাবতাম, মায়ের ফোন আসত যে এই বোনের বাচ্চার জন্ম আছে, ওই বোনের সমস্যা হয়েছে, বাড়ির মেরামত করাতে হবে। আমি একটা মেশিন হয়ে গিয়েছিলাম, শুধু টাকা ছাপানোর মেশিন। আর আপনার স্ত্রী? আমার মুখ থেকে হঠাৎ এই প্রশ্নটা বেরিয়ে গেল। এই প্রশ্নে সেই বৃদ্ধ লোকটা হাউমাউ করে কেঁদে উঠল। পার্কে থাকা কিছু লোক ঘুরে আমাদের দিকে তাকাতে লাগল, কিন্তু তার কারোর পরোয়া ছিল না। আমার স্ত্রী? কান্নার দমকে তিনি বললেন। সে আমার অপেক্ষা করতে থাকল। 20 বছর সে অভিযোগের একটা শব্দও মুখ থেকে বের করেনি। কিন্তু যখন আমি 20 বছর পর সব দায়িত্ব পালন করে বোনদের নিজের নিজের ঘরে পাঠিয়ে ফিরে এলাম, তখন সে আমাকে দরজায় নিতে এল না। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। তাহলে কোথায় ছিল সে? শ্মশানে। তিনি নিজের কপালে আঘাত করলেন। আমার পৌঁছানোর 2 সপ্তাহ আগে সে অপেক্ষার শুলে চড়তে চড়তে মারা গেল। আমি তার শেষ দেখাও দেখতে পেলাম না। আর জানো সবচেয়ে কষ্টের কথা কী ছিল? আমি মাথা নাড়লাম। আমার শব্দ গলায় আটকে গিয়েছিল। যেই বোনদের জন্য আমি আমার যৌবন এই অচেনা দেশে কাটিয়ে দিলাম, যাদের বিয়ের জন্য আমি আমার স্ত্রীর থেকে দূরত্ব তৈরি করলাম, সেই বোনেরা এবং আমার নিজের মা আমার স্ত্রীকে এই 20 বছর ধরে বাড়িতে কাজের লোক বানিয়ে রেখেছিল। এটা শুনে মনে হলো যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কাজের লোক? আমার মুখ দিয়ে একদম বেরিয়ে গেল। কিন্তু সে তো আপনার স্ত্রী ছিল, এবং আপনার বোনেরা, আপনার মা, তারা এমনটা কি করে করতে পারে? বৃদ্ধ আঙ্কেল চোখের জল মুছতে মুছতে একটা দীর্ঘশ্বাস ফেললেন। টাকা বাবা, টাকা মানুষকে অন্ধ আর কালা করে দেয়। তারা ভেবেছে এ তো বিদেশে আছে, নোট ছাপাচ্ছে। এ কি করে জানবে যে পেছনে বাড়িতে কি হচ্ছে? আমি ফোন করতাম তো মা বলতো বৌমা খুব সুখে আছে। আমি তাদের কথায় বিশ্বাস করে নিতাম। কিন্তু আসল অত্যাচার তো হয়েছে আমার মেয়ের সাথে। তার গলার আওয়াজ আজও আমার কানে বাজে। আমার মেয়ে, যাকে আমি কোলে নিয়েও খেলাইনি, সে বড় হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমার 4 বোন আছে, যাদের সন্তানদের লালন পালন আমার পাঠানো টাকায় হয়েছে। তাদের বাচ্চারা ভালো ভালো স্কুলে পড়েছে, ভালো জামা কাপড় পরেছে। তাই কোনো না কোনো বোন তো নিজের ভাইঝির জন্য কোনো ভালো সম্বন্ধ বা পাত্র নিশ্চয়ই দেখবে, কারণ ওখানে তাদের তো অনেক জানাশোনা লোক ছিল। আমি এত বছর ওখানে ছিলাম না, তাই আমার তো কোনো জানাশোনা ছিল না। যাই হোক, তারা তো আমার বোন ছিল। কিন্তু তিনি এক মুহূর্তের জন্য থামলেন, যেন শব্দ তার গলায় আটকে যাচ্ছে। যখন আমি ফিরে গেলাম এবং আমার স্ত্রীও চলে গিয়েছিল, তারপর মেয়ের বিয়ের কথা যখন বললাম, তখন আমার নিজের বোনেরা আমার পাশে দাঁড়ানোর বদলে মুখ ঘুরিয়ে নিল। বলতে লাগল, দাদা, তোমার মেয়ে তো সারা জীবন বাড়ির কাজকর্মই করেছে। তার গায়ের রং রূপও তেমন ভালো না, আর না সে কোনো দুনিয়াদারি জানে, না ফ্যাশন বোঝে। আমরা আমাদের কোনো পরিচিতের বাড়িতে তোমার মেয়ের বিয়ে করাতে পারব না। এতে তো আমাদেরই অপমান হবে। এরা সেই একই বোন যারা আমার টাকায় পালিত হয়েছে। এখন আমার মেয়েকেই খারাপ কথা বলছিল। আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। সেই লোকটার কাহিনী কোনো ভয়ানক দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। বাবা, আমার মেয়ের অবস্থাও কোনো কাজের লোকের চেয়ে কম ছিল না। আমার বোনদের বাচ্চারা যে জামাকাপড় পরত, সেই পুরনো জামাকাপড় আমার মেয়েকে পরানো হতো। সেই দুর্বল আর অসহায় মেয়েটি নিজের মায়ের মৃত্যুর শোক আর এমন বাবার অসহায়তা সহ্য করতে পারল না। আমি স্ত্রীর শোক থেকে বেরোতেও পারিনি যে 6 মাসের মধ্যেই আমার মেয়েও ধুঁকে ধুঁকে মারা গেল। ডাক্তার বলল তার টিবি হয়েছিল। শরীরে খাওয়া দাওয়া আর পুষ্টির অভাব ছিল। কিন্তু আমি জানতাম যে তাকে তার আপনজনদের নিষ্ঠুরতাই খেয়ে ফেলেছে। তিনি আমার কবজি চেপে ধরলেন। তার ধরাটা এত শক্ত ছিল যেন ডুবন্ত মানুষ খড়কুটোর সাহারা নিচ্ছে। পরবাস একটা বিষাক্ত সাপ বাবা। এটা মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে। আমরা অন্যের ইচ্ছে আর প্রয়োজন মেটাতে মেটাতে মৃত্যুর কিনারে পৌঁছে যাই। এমনকি আমাদের স্ত্রীরা, যারা আমাদের চোখের মণি হয়, আমাদের পথ দেখতে দেখতে এই পৃথিবী থেকে চলে যায়। আমার কাছে এখন অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। না স্ত্রী, না মেয়ে, আর না সেই বোনেরা যাদের জন্য আমি আমার জীবন ধ্বংস করে দিলাম। এখন আমি আবার এখানে চলে এসেছি, কারণ ওখানে এখন আমার আর কেউ নেই। সেই লোকটার গল্প আমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল।
আমি যখন বাড়ি ফিরলাম তখন আমার মাথা যেন অসাড় হয়ে গিয়েছিল। সেই বৃদ্ধের বলা এক একটি কথা আমার কানে বাজছিল। বারবার সন্ধ্যার কথা আমার মনে পড়ছিল। তার সেই বিষণ্ণতা, ফোনে কম কথা বলা, তার সেই আমাকে গভীরভাবে চেনার স্বভাব, কোথাও সন্ধ্যার সাথেও এমন কিছু হচ্ছে না তো? আমি সারা রাত দুচোখের পাতা এক করতে পারলাম না। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আর বেশি বোকা বনে থাকব না। আমার বোনের বিয়ে হয়ে গেছে, এখন আমার ফিরে যাওয়া উচিত। আমি ঠিক করলাম যে কালই ইস্তফা দিয়ে দেব, অথবা লম্বা ছুটি নিয়ে ইন্ডিয়া যাব এবং সন্ধ্যাকে আমার সাথে নিয়ে আসব, কিংবা ওখানেই ছোটখাটো কোনো কাজ শুরু করে নেব। পরের দিন সকালে আমি পাকা সিদ্ধান্ত নিয়ে মাকে ফোন করলাম। বললাম, মা, আমি ভেবে নিয়েছি আমি আগামী মাসে ফিরে আসছি। বোনের বিয়ে হয়ে গেছে, এখন আমাকে নিজের জীবনটাও তো দেখতে হবে। ওপাশ থেকে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এল। তারপর মায়ের আবেগমাখা গলার স্বর ভেসে এল, হ্যাঁ বাবা, চলে আয়। এ তো তোরই ঘর। কিন্তু আমি ভাবছিলাম যে আমরা আর কতকাল ভাড়া বাড়িতে ধাক্কা খাব। আমি একটা বাড়ি দেখেছি, খুব সস্তায় পাচ্ছি। যদি তুই আরও কিছু টাকা পাঠিয়ে দিস তবে আমরা নিজেদের বাড়িটা কিনে নিতে পারব। যখন তুই আসবি তখন নিজের একটা ছাদ তো হবে অন্তত, না হলে এখানে এসে আবার ভাড়ার টেনশন থাকবে। আমি যে ফিরে আসার পাকা সিদ্ধান্ত নিয়েছিলাম, মায়ের এই কথায় আবার দ্বিধায় পড়ে গেলাম। নিজের বাড়ি, এটা তো প্রত্যেক মানুষের স্বপ্ন হয়। আমি বললাম, কিন্তু মা, আমার কাছে তো এত টাকা নেই। মা বলল, আরে বাবা, আমি কিছু ফিক্সড ডিপোজিট করিয়েছিলাম, সেটা আমি ভেঙে নেব আর কিছু গয়না বিক্রি করে দেব। ব্যাস, তুই একটু সাহস কর, আর একটা বছর ওখানে টিকে যা। ব্যাস, একবার বাড়িটা তৈরি হয়ে যাক, তারপর তুই চলে আসবি। তখন তোকে কেউ আটকাবে না। আমি চাই তুই যখন আসবি তখন যেন রাজার মতো নিজের বাড়িতে থাকিস। মায়ের কথা বলার ভঙ্গি আর গলায় এত আপনপন আর সহানুভূতি ছিল যে আমার মাথা থেকে সেই বৃদ্ধ লোকটির কথাগুলো মুছে যেতে লাগল। আমি ভাবলাম, মা তো ঠিকই বলছেন, নিজের বাড়ি হলে সন্ধ্যাও খুশি থাকবে। আমি আরও একবার নিজের ইচ্ছেগুলোর গলা টিপে ধরলাম এবং এভাবেই আরও 1 বছর কেটে গেল। আমি দিন রাত এক করে টাকা পাঠাতে থাকলাম। অবশেষে মা আমাকে নতুন বাড়ির ভিডিও করে পাঠালেন। দোতলা সুন্দর বাড়ি। মা জানালেন যে বাড়ি কেনা হয়ে গেছে। আমার মনে শান্তি হল যে চলো, আমার পরিশ্রম সার্থক হয়েছে। কিন্তু যখন কাগজপত্রের কথা উঠল তখন জানতে পারলাম যে মা বাড়িটা নিজের নামে করিয়ে নিয়েছেন। আমি ফোনে জিজ্ঞেস করলাম, মা, বাড়ি তো আমার টাকায় কেনা, আপনি নিজের নামে কেন করালেন? মা হেসে বললেন, ওরে পাগল, আমি কি আর বাড়ি সঙ্গে করে উপরে নিয়ে যাব? তোর নামেই তো হবে। এখন আমি বাড়ির বড়, তাই আমার নামে আছে। তুই যখন আসবি তখন তোর নামে করিয়ে দেব। তুই এই ছোটখাটো ব্যাপার নিয়ে ভাবিস না। আমিও ভাবলাম যে মায়ের নামেই তো আছে, কি আর এমন তফাত হয়? আমি কি জানতাম যে এই বাঁধন আরও শক্ত হতে চলেছে। বাড়ি এখন সম্পূর্ণ হয়ে গিয়েছিল। আমার কাছে এখন এত টাকা জমা হয়ে গিয়েছিল যে ইন্ডিয়া গিয়ে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করতে পারি। কিন্তু প্রবাসের একাকিত্ব আর দুশ্চিন্তা আমাকে খুব ক্লান্ত করে দিয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে এবার অনেক হয়েছে, আমাকে ফিরে যেতেই হবে। আমার মন বলছিল যে এখন যদি না যাই তবে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি সেই বিকেলেই মাকে ফোন করলাম। আমার গলায় বেশ উৎসাহ ছিল। আমি বললাম, মা, বাড়ি তো হয়ে গেছে আর আমার কাছে এত টাকাও আছে যে নিজের কাজ শুরু করতে পারব। তাই আমি ভেবেছি যে আমি আগামী সপ্তাহের টিকিট কেটে নেব। আমার কথা শুনে ও প্রান্তে একদম নিস্তব্ধতা নেমে এল। আমি ভাবলাম হয়তো লাইন কেটে গেছে বা মা খুশিতে কিছু বলতে পারছেন না। আমি হ্যালো হ্যালো করলাম। মায়ের আওয়াজ এল, কিন্তু তাতে সেই খুশি ছিল না যার আমি আশা করছিলাম। তিনি গম্ভীরভাবে বললেন, বাবা, তুই এত আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত কেন নিস? এখনই তো বাড়ি তৈরি হল, আর তুই জানিস যে বাড়ি শুধু খালি কাঠামো হয় না, সেটাকে ভরাতে হয়। আমি অবাক হয়ে বললাম, মা, আসবাবপত্র তো আমিই পাঠিয়েছি, আর কি চাই? মা বললেন, কথা আসবাবপত্রের নয়। তুই কি জানিস তোর বড় বোনের যমজ সন্তান হয়েছে? ভগবান তাকে 2টি ছেলে দিয়েছেন। আমি তার বিয়ে এত বড় ঘরে দিয়েছিলাম, এখন যদি আমরা খালি হাতে যাই তবে আমাদের ইজ্জত কি থাকবে? আমাদের ওর শ্বশুর বাড়ির লোকেদের কাছেও মুখ রাখতে হবে আর নিজেদের সম্মানও বাঁচাতে হবে। তোর বোনকে বিদায় দিতে হলে কিছু তো লেনদেন করতেই হবে। আমি কথা দিয়েছি যে আমরা তোর ভাগ্নি আর 2 ছেলেকে সোনার জিনিস দেব। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম।
আমি বললাম, মা, সোনার দাম তো এখন আকাশছোঁয়া। আমি এত খরচ কিভাবে করব? মা সঙ্গে সঙ্গে ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করলেন। তিনি বলতে লাগলেন, তাহলে কি নিজের বোনের সম্মান ধুলোয় মিশিয়ে দিবি তুই? ও সারা জীবন খোঁটা শুনবে যে তার ভাই লন্ডনে থাকে আর তার জন্য কিছুই করতে পারল না। আর এখন তো তোর ছোট ভাইয়েরও চাকরি হয়নি, সব তোর কাঁধে। তুই এখানে চলে এলে সবাই না খেয়ে মরবে। তাই এক কাজ কর, আর কয়েকটা মাস থেকে যা। ততদিনে তোর ভাইয়ের চাকরিও হয়ে যাবে আর বোনের খরচ থেকেও আমরা মুক্ত হয়ে যাব। তারপর আমি তোকে আটকাব না। আমি আরও একবার বাধ্য হলাম। বোনের প্রতি ভালোবাসা আর মায়ের সম্মানের দোহাই এমন ছিল যে আমি না করতে পারলাম না। আমি বুকে পাথর রেখে বললাম, ঠিক আছে মা, ব্যাস এটাই শেষবার। আমি 6 মাস পর যে কোনো মূল্যে ফিরে আসব। এই সময়ের মধ্যে সন্ধ্যার সাথে যখনই আমার কথা হতো, আমি তার মুখে অদ্ভুত এক বিষণ্ণতা দেখতে পেতাম। তার গায়ের রং যা একসময় গোলাপের মতো ফুটত, তা ফ্যাকাশে হতে শুরু করেছিল। ভিডিও কলে আমি তার চোখের চারপাশে গভীর কালো দাগ লক্ষ্য করতে লাগলাম। ও আমার সাথে চোখ মেলাত না। আমি প্রায়ই তাকে জিজ্ঞেস করতাম, সন্ধ্যা, তোমার রং এমন কেন হয়ে যাচ্ছে? তোমাকে অসুস্থ দেখাচ্ছে। সে হাসার এক ব্যর্থ চেষ্টা করত আর বলত, কিছু না, ব্যাস কদিন ধরে জ্বর ছিল আর আবহাওয়াও বদলাচ্ছে। একবার ভিডিও কলে আমি তার ভয়ানক কাশির আওয়াজ পেলাম। সে নিজের মুখ ওড়নায় ঢেকে কাশছিল। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি ডাক্তারের কাছে কেন যাওনি? সে তাড়াতাড়ি বলল, গিয়েছিলাম, ওষুধও খাচ্ছি। আমি ঠিক হয়ে যাব, আপনি চিন্তা করবেন না। সে এই কথা বলে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল। আমার মনে হতো সে যেন খুব ক্লান্ত এবং আমার সাথে কথা বলার শক্তিটুকুও তার নেই। আমার বারবার পার্কে দেখা সেই বৃদ্ধ লোকটির কথা মনে পড়তে লাগল। নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে যা আমার থেকে লুকানো হচ্ছে। সন্ধ্যা তো অনেক কথা বলত আগে। সে ঘণ্টার পর ঘণ্টা আমার সাথে গল্প করত, ছোটখাটো দুষ্টুমি করত। কিন্তু এখন মনে হতো তার কাছে আমার জন্য কোনো কথাই আর অবশিষ্ট নেই। সে শুধু আমার কথা শুনত আর হ্যাঁ বলে ফোন কেটে দিত। আমার কাছে তার ব্যবহারে রুক্ষতার চেয়ে বেশি ভয় আর অসহায়তা মনে হতে লাগল। আমার মন ভেতর থেকে সাক্ষ্য দিচ্ছিল যে সবকিছু ঠিক নেই, কিন্তু মনের কথা আমাকে চুপ করিয়ে দিত। আমি ঠিক করে নিয়েছিলাম যে এবার যাই হোক না কেন, আমি কাউকে জানাব না। আমি 6 মাসের প্রতিশ্রুতি দিয়েছি ঠিকই, কিন্তু আমি তার আগেই যাব। আমি সবাইকে সারপ্রাইজ দেব আর নিজের চোখে দেখব যে আসলে ব্যাপারটা কি। আমার এই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত প্রমাণিত হতে চলেছিল। আমি ভেবে নিয়েছিলাম যে আমি আর অপেক্ষা করব না। মায়ের আবদার শেষ হওয়ার নামই নিচ্ছিল না, আর সন্ধ্যার নীরবতা আমাকে ভেতর ভেতর শেষ করে দিচ্ছিল। সেই বৃদ্ধের কথা মনে পড়লে আমি ভাবতাম যে আমি নিজের জীবন আপনজনদের খুশির জন্য বলি দেব না। আমি কাকপক্ষীয় যাতে টের না পায় সেভাবে চুপচাপ ইন্ডিয়ার টিকিট কেটে নিলাম। আমার উদ্দেশ্য ছিল যে বাড়ি পৌঁছে সবাইকে অবাক করে দেব এবং নিজের চোখে দেখব আসলে সন্ধ্যা এত মনোমরা কেন থাকে। যাওয়ার আগের দিন আমি বরাবরের মতো বাড়িতে ভিডিও কল করলাম। মাকে খুব খুশি দেখাচ্ছিল, কারণ আমি তাদের বলেছিলাম যে বোনের বাচ্চাদের জন্য আমি আরও কিছু টাকা পাঠিয়ে দিয়েছি। আমি মাকে বললাম, সন্ধ্যার সাথে কথা বলিয়ে দাও। মা ফোনের ক্যামেরা সন্ধ্যার দিকে ঘোরালে আমার বুকটা ধক করে উঠল। তার মাথায় একটা পুরনো ওড়না দেওয়া ছিল এবং সে ক্যামেরার দিকে তাকাতে ভয় পাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, সন্ধ্যা, তুমি কেমন আছো আর বাড়ির সবকিছু কেমন আছে? সে খুব কষ্টে চোখ তুলে তাকাল এবং এক ঠান্ডা গলায় বলল, আমি ভালো আছি আর সব খুব ভালো আছে। তার গলায় আবেগের লেশমাত্র ছিল না। আমার মনে হলো যেন কোনো তোতা পাখি শেখানো বুলি আওড়াচ্ছে। আমি লক্ষ্য করলাম যে সে কথা বলার সময় বারবার ক্যামেরার পাশে তাকাচ্ছিল, যেন কেউ সেখানে দাঁড়িয়ে তাকে নির্দেশ দিচ্ছে। আমার সিক্সথ সেন্স বিপদের ঘণ্টা বাজিয়ে দিল। আমি তাকে বললাম, আমি আশা করি তুমি নিজের খেয়াল রাখছ এবং ওষুধ ঠিক সময়ে খাচ্ছ। সে শুধু মাথা নেড়ে সম্মতি জানাল আর কিছু বলল না। তার চোখে যে শূন্যতা ছিল তা আমাকে লন্ডনে বসেও অস্থির করে তুলছিল। আমি ফোন রাখার পর আমার মন এক অজানা ভয়ে ভরে গেল। আমার মনে হলো টিকিট কেটে আমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী 24 ঘণ্টা আমার জন্য কোনো কিয়ামতের চেয়ে কম ছিল না। প্লেনের সফর আমার কাছে এর আগে কখনো এত দীর্ঘ মনে হয়নি। প্রতি মুহূর্তের সাথে আমার অস্থিরতা বেড়ে চলেছিল। আমার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কখনো ভাবতাম হয়তো আমিই বেশি ভাবছি, আবার কখনো সন্ধ্যার ফ্যাকাশে মুখ আমার চোখের সামনে ভেসে উঠত।
কোনোক্রমে সফর শেষ হল আর আমি লখনৌ এয়ারপোর্টে নামলাম। আমি এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিলাম আর নিজের বাড়ির ঠিকানা দিলাম। এটা সেই নতুন বাড়ি যা আমার মা আমার কষ্টের টাকায় কিনেছিলেন এবং যা দেখার জন্য আমি ব্যাকুল ছিলাম। রাস্তায় ট্রাফিকের আওয়াজ আর ভিড়ও আমার ভালো লাগছিল, কারণ আমি ৩-৪ বছর পর নিজের দেশে আর নিজের লোকেদের কাছে যাচ্ছিলাম। কিন্তু মনের কোনো এক কোণে ভয় তখনও বসেছিল। রাত তখন প্রায় 8:30 বাজছে যখন ট্যাক্সি ড্রাইভার গাড়িটা একটা সুন্দর দোতলা বাড়ির সামনে থামাল। আমি ভাড়া মিটিয়ে আমার ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিচে নামলাম। সামনে আমার বাড়ি, যার ছবি আর ভিডিও মা আমাকে পাঠাতে থাকতেন। সত্যিই বাড়িটা খুব সুন্দর ছিল, যার দেওয়ালে আমার রক্ত ঘাম লেগেছিল। আমি গেটের দিকে এগোলাম, ভেতর থেকে আলো আসছিল আর হাসি ঠাট্টার আওয়াজও শোনা যাচ্ছিল। আমার হাত কলিং বেলের সুইচের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ভেতর থেকে আসা একটা চিৎকার আমার হাত থামিয়ে দিল। এটা আমার মায়ের গলা ছিল, কিন্তু তাতে সেই মমতা ছিল না যা ফোনে শোনা যেত। এই আওয়াজ রাগ আর আক্রোশে ভরা ছিল। আওয়াজ এল, কমবখত কোথাকার! তোর হাত কি ভেঙে গেছে নাকি? সব কটা রুটি তুই পুড়িয়ে ফেলেছিস। আমি যেন পাথর হয়ে গেলাম। এই শব্দগুলো এত বিষাক্ত ছিল যে আমার কানে সিসার মতো বিঁধল। এর ঠিক পরেই কারো কান্না আর অনুনয় বিনয়ের শব্দ এল। এই গলা সন্ধ্যার ছিল। সে বলছিল, মাজি আমাকে মাফ করে দিন, ভুল হয়ে গেছে, আমি এখনই অন্য রুটি বানিয়ে দিচ্ছি। কিন্তু মায়ের রাগ কমল না। তিনি চিৎকার করে বললেন, তোর বাপ কি এখানে খরচ পাঠাচ্ছে যে তোকে রোজ রোজ রেশন এনে দেব? তোর মতো অপয়া মেয়ের জন্য তো শুকনো রুটিও নষ্ট করা উচিত নয়। আমি বাইরে দাঁড়িয়ে কাঁপছিলাম। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। আমি আমার মায়ের এই রূপ কখনো দেখিনি। আমি বুঝতে পারলাম কেন সন্ধ্যা ফোনে চুপ করে থাকত। আমার ভেতরে এক ঝড় উঠছিল। আমি কাঁপতে কাঁপতে গেটটা হালকা ধাক্কা দিলাম তো দেখলাম গেট খোলাই ছিল। হয়তো কোনো অতিথি এসেছে অথবা বাড়ির লোকেরা অসাবধান ছিল। আমি ধীরে ধীরে হেঁটে বসার ঘরের দরজা পর্যন্ত পৌঁছালাম। ভেতরের দৃশ্য দেখার আগেই আমার কানে মায়ের সেই শব্দগুলো বাজছিল যা তিনি সন্ধ্যাকে অপমান করার জন্য বলেছিলেন। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে মায়ের জন্য আমি নিজের সব খুশি কুরবানি দিলাম, তিনিই আমার স্ত্রীর সাথে এমন ব্যবহার করছেন। দরজার কাছে পৌঁছাতে পৌঁছাতে আমি নিজেকে একটা বড় ধাক্কার জন্য প্রস্তুত করে নিয়েছিলাম। কিন্তু যে দৃশ্য আমার চোখের সামনে আসতে চলেছিল তার জন্য পৃথিবীর কোনো মানুষই প্রস্তুত হতে পারে না। আমি দরজা পুরো খুলে দিলাম। সামনের দৃশ্য আমার চোখে আঘাত দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ডাইনিং টেবিলে একের পর এক সুস্বাদু খাবার সাজানো ছিল। ভালো খাবারের গন্ধে পুরো ঘর ম ম করছিল। আর আমার ভাই ও বোনেরা হাসি ঠাট্টা করতে করতে খুব মজা করে খাবার খাচ্ছিল। কিন্তু আমার নজর সেখানে থামল না। আমার নজর সেই কোণে আটকে গেল যেখানে বাড়ির জুতোগুলোর পাশে মেঝেতে একটা ভাঙা প্লেট রাখা ছিল এবং আমার স্ত্রী সন্ধ্যা সেখানেই গুটিসুটি মেরে বসেছিল। সে মুখের সামনে খাবার তুলতে যাবে, ঠিক তখনই আমার মা চেয়ার ছেড়ে উঠলেন এবং বিদ্যুতের গতিতে সন্ধ্যার দিকে তেড়ে গেলেন। তিনি সন্ধ্যার গলা নয়, বরং তার মাথার চুল ধরে তাকে ঝাঁকাতে শুরু করলেন। সন্ধ্যার হাত থেকে খাবারের গ্রাসটা পড়ে গেল আর সে ভয়ে কাঁপতে লাগল। আমার মায়ের গলা গর্জে উঠল, তুই রুটি পুড়িয়ে দিয়েছিস, তোর কি কোনোদিন বুদ্ধি হবে না? আটা কি ফ্রিতে আসে? আমি তখন চৌকাঠেই দাঁড়িয়েছিলাম। মা দরজাটা পুরো খুলে দিলেন এবং সন্ধ্যাকে বাইরের দিকে ধাক্কা দিলেন। সে মেঝের ওপর মুখ থুবড়ে পড়তেই যাচ্ছিল। আমি এগিয়ে গিয়ে তাকে ধরে ফেললাম। সন্ধ্যা ভয়ে ভয়ে চোখ খুলল এবং যখন আমাকে তার সামনে দেখল তার কান্না আটকে গেল। সে হয়তো ভাবছিল এটা কোনো স্বপ্ন। সে কাঁপা কাঁপা ঠোঁটে আমার নাম নিল। আমার সামনে বসে থাকা বাড়ির লোকেরা আমাকে দেখে পাথর হয়ে গেল। হাসি খুশি মুখগুলো ভয়ে সাদা হয়ে গেল। আমার মা, যিনি একটু আগেই ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিলেন, আমাকে দেখেই জমে গেলেন। তার তোলা হাত হাওয়াতেই ঝুলে রইল। আমার ছোট বোনের হাত থেকে চামচ প্লেটে পড়ে গেল, যার আওয়াজ সেই নিস্তব্ধতার মধ্যে প্রতিধ্বনিত হল। আমি সন্ধ্যাকে সোজা দাঁড় করালাম এবং তার হাত শক্ত করে ধরলাম। আমি আমার মায়ের চোখের দিকে তাকিয়ে সোজা জিজ্ঞেস করলাম, মা, এসব কি তামাশা হচ্ছে? আমার মায়ের গলার আওয়াজ যেন আটকে গেল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, বাবা, তুই কখন এলি? তুই তো জানাশুনি। আমি সন্ধ্যাকে সাথে নিয়ে বাড়ির ভেতর ঢুকলাম। আমার ভাই ও বোনেরা তাদের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছিল। টেবিলে সাজানো খাবারগুলো এখন আমার কাছে বিষের মতো মনে হচ্ছিল। আমি মাকে বললাম,
ভাগ্যিস আমি জানাইনি, না হলে আমি কিভাবে জানতাম যে আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর সাথে পশুর মতো আচরণ করা হচ্ছে। সে জুতোর কাছে বসে খাবার খাচ্ছে, আর আপনারা সবাই চেয়ারে বসে উৎসব করছেন। মা মুহূর্তের মধ্যে নিজের রূপ বদলে ফেললেন। নিজের ভুল স্বীকার করার বদলে তিনি উল্টো সন্ধ্যার ওপর চড়াও হলেন। তিনি বললেন, তুই কি জানিস এর কীর্তিকলাপের কথা? এভাবে যে তুই গাছ থেকে টাকা পেড়ে আনিস। ও সব রুটি পুড়িয়ে ফেলেছে। আমি ওকে আদব কায়দা শেখাচ্ছিলাম যে এক একটা টাকার কদর কিভাবে করতে হয়। আমি টেবিলের ওপর রাখা খাবারের দিকে ইশারা করে বললাম, একটা রুটি পুড়ে গেছে তো কি হয়েছে? এখানে টেবিলে এত কিছু যে রাখা আছে, এটা কার টাকায় কেনা? এই খাবারে কি আমার স্ত্রীর কোনো অধিকার নেই? আমার ভাই এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল, কিন্তু আমি হাত দিয়ে ইশারা করে তাকে থামিয়ে দিলাম। আমি তাদের সবার চোখে ভালোবাসার বদলে ভয় দেখতে পাচ্ছিলাম, পাছে তাদের আয়েশি জীবনের গুমোর ফাঁস না হয়ে যায়। সন্ধ্যা আমার পাশে দাঁড়িয়ে কাঁপছিল। আমি অনুভব করতে পারছিলাম সে কতটা ভয় পেয়েছে। সে ধীরে ধীরে আমার হাত চাপল, যেন আমাকে চুপ থাকার জন্য অনুরোধ করছে। আমি আবার মাকে জিজ্ঞেস করলাম, আমার স্ত্রীর কি মায়ের চোখে এইটুকুই সম্মান যে সে জুতোর কাছে বসে খাবে? মা অত্যন্ত নিচু মনের পরিচয় দিয়ে বললেন, ও তো এরই যোগ্য। ও একটা কাজচোর আর সারাদিন মুখ ভার করে ঘুরে বেড়ায়। তুই এই সবে এলি, তুই জানিস না ও আমার জীবন অতিষ্ঠ করে রেখেছে। মায়ের গলার তিক্ততা বুঝিয়ে দিচ্ছিল যে এটা শুধু একটা পোড়া রুটির ব্যাপার নয়, এর পেছনে ঘৃণার এক দীর্ঘ ইতিহাস আছে। আমি মায়ের চোখের দিকে তাকাতেই তিনি নজর সরিয়ে নিলেন। আমার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। আমি সন্ধ্যার হাত ছেড়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালাম। আমি টেবিলের ওপর জোরে একটা থাপ্পড় মারলাম, যার ফলে জলের গ্লাস নিচে পড়ে ভেঙে গেল আর সবাই চমকে উঠল। আমি গর্জন করে বললাম, আমার হিসেব চাই মা। আমি গত 4 বছর ধরে প্রতি মাসে ঘরের খরচের বাইরে 30 থেকে 40,000 টাকা আলাদা করে শুধু সন্ধ্যার জন্য পাঠাতাম। এই টাকাগুলো ওর ব্যক্তিগত খরচের জন্য ছিল। আপনারা কি সেই টাকা ওকে কখনো দিয়েছেন? বলুন আমাকে। ঘরের মধ্যে যেন মৃত্যুর নীরবতা নেমে এল। আমার বোনেরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল, আর ভাই মাথা নিচু করে নিল। মায়ের কাছে হয়তো এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। আমি আবার উঁচু গলায় জিজ্ঞেস করলাম, আমার জবাব চাই। সন্ধ্যা কি তার ভাগের টাকা পেয়েছে নাকি পায়নি? মা নিজেকে সামলে নিয়ে সেই পুরনো ইমোশনাল নাটক শুরু করে দিলেন। তিনি বললেন, তুই আমার কাছে হিসেব চাইছিস? আমি তোকে খাইয়ে পরিয়ে বড় করলাম, আর আজ তুই কালকের আশা একটা মেয়ের জন্য আমাকে চোর অপবাদ দিচ্ছিস? আমি বললাম, কথা চুরির নয়, কথা আমানতের। আমি ওই টাকাগুলো এই জন্য পাঠিয়েছিলাম যাতে আমার স্ত্রীকে কারো কাছে হাত পাততে না হয়। কিন্তু ওর অবস্থা দেখে মনে হচ্ছে ও গত কয়েক মাস ধরে নতুন কাপড়ই পরেনি। ওর চটি ছেঁড়া, আর আপনারা নতুন জামাকাপড় পরে দিব্যি পার্টি করছেন। মা বিরক্তির সুরে বললেন, আরে সংসারের খরচ, বিদ্যুতের বিল, তোর বোনেদের আত্মীয় স্বজনদের খাতির যত্ন, এসব কি হাওয়ায় হয়? বাজারদর দেখছিস না কত? আমি ওর নামের টাকাগুলোও সংসারের উন্নতির কাজেই লাগিয়েছি। ওর টাকা দিয়ে কি করবে? আর ওকে খেতে তো দিচ্ছি নাকি? মাথার ওপর ছাদও তো আছে। এ কথা শুনে আমার রক্ত টকবক করে ফুটতে শুরু করল। আমি রাগে বললাম, তাহলে ও কি আপনাদের বাড়ির মাগনা কাজের লোক ছিল, যার কাজ শুধু আপনাদের সেবা করা আর বিনিময়ে গালাগাল আর ধাক্কা খাওয়া? আপনারা আমার স্ত্রীকে শুধুই একটা কাজের মেশিন মনে করেছেন। আমি বিদেশে হাড়ভাঙা খাটুনি খাটছি, আর আপনারা আমার স্ত্রীর ওপর অত্যাচার চালাচ্ছেন। আমার ভাই মাঝখানে কথা বলার চেষ্টা করে বলল, দাদা, তুমি মায়ের সাথে বেয়াদবি করছ। কিন্তু আমি তাকে ধমক দিয়ে থামিয়ে দিলাম। বললাম, তুমি চুপ করো। তুমিও এই অপরাধে সমানভাবে জড়িত। তোমরা সবাই দেখছিলে যে ভাবির সাথে কি হচ্ছে, কিন্তু কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করনি। কারণ তোমাদের ভয় ছিল যে আমি সত্যিটা জেনে গেলে তোমাদের এই আয়েশি জীবন শেষ হয়ে যাবে। মা চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। যদি বউয়ের ভাষায় কথা বলতে হয় তবে এখনই দূর হয়ে যা। আমার এমন ছেলের দরকার নেই। আমি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বললাম, হ্যাঁ, আমি যাচ্ছি। আমি এক মুহূর্তও আর এই বাড়িতে থাকব না যেখানে আমার স্ত্রীর ইজ্জত নিরাপদ নয়। এই বাড়ি আমার টাকায় তৈরি, কিন্তু আজ এটা আমার কাছে পর হয়ে গেছে। আমি ঘুরে দাঁড়ালাম এবং সন্ধ্যার হাত ধরলাম। ও তখনও ভয়ে কাঁদছিল। আমি বললাম, চলো সন্ধ্যা, নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি।
সন্ধ্যা আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাল। হয়তো ও বিশ্বাসই করতে পারছিল না যে আমি ওর জন্য আমার মা এবং বাড়ির লোকের সাথে লড়াই করছি। মা পেছন থেকে অভিশাপ দিচ্ছিলেন, আবার দোহাইও দিচ্ছিলেন, কিন্তু আমি আর ফিরে তাকাইনি। আমি আমার স্ত্রীকে নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম, যা কিছুক্ষণ আগে পর্যন্ত আমার স্বপ্ন ছিল, কিন্তু এখন একটা ভয়ঙ্কর খাঁচা মনে হচ্ছিল। আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা একটা হোটেলে চলে গেলাম। আমার কাছে আপাতত যাওয়ার মতো অন্য কোনো জায়গা ছিল না। হোটেলের ঘরে পৌঁছেও সন্ধ্যা থরথর করে কাঁপছিল। ওর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং ও বারবার দরজার দিকে তাকাচ্ছিল, যেন ওর ভয় হচ্ছিল যে এখনই মা বা ভাই দরজা ভেঙে ভেতরে এসে ওকে টেনে নিয়ে যাবে। আমি ওকে জল খাওয়ালাম এবং ভরসা দিলাম যে ও নিরাপদ। দুদিন হোটেলে থাকার পর আমি বাইরে গিয়ে একটা ছোট্ট ভাড়াবাড়ি খুঁজে নিলাম, কারণ আমি চাইছিলাম না আমরা বেশিদিন হোটেলে থাকি আর বাড়ির লোক আমাদের খোঁজ পাক। আমি প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম এবং আমরা সেই নতুন বাড়িতে শিফট হয়ে গেলাম। আমি ভেবেছিলাম ওই নরক থেকে বেরোনোর পর সন্ধ্যা খুশি হবে এবং ওর মুখের হাসি ফিরে আসবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হল। সন্ধ্যা নতুন বাড়িতে এসেও কেমন গুম হয়ে থাকত, সারাদিন জানলার ধারে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করলে ও শুধু মাথা নেড়ে সায় দিত বা খুব অল্প কথায় উত্তর দিত। ওর চোখে ভয়ের ছায়া তখনও ছিল। আমার মনে হলো হয়তো এত বছরের আঘাত, যা কাটতে একটু সময় লাগবে। আমি ওকে বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বললে ও মানা করে দিত, বলতো ওর ভয় লাগে। এক সন্ধ্যায় আমি কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এলাম। সন্ধ্যা রান্নাঘরে কিছু একটা বানাচ্ছিল। আমি ওর পেছনে গিয়ে দাঁড়ালাম এবং ভালোবেসে ওর কাঁধে হাত রাখলাম। আমার স্পর্শ পেতেই ও যেন আঁতকে উঠল এবং ছিটকে সরে গেল। ওর এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম যে ও আমাকেও ভয় পাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, সন্ধ্যা, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার স্বামী, আমিই তো তোমাকে ওখান থেকে বের করে এনেছি। ও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। আমি এগিয়ে গিয়ে ওর হাত ধরলাম, যাতে ওকে বিশ্বাস জোগাতে পারি যে আমি ওর সাথেই আছি। যেই আমি ওর কবজি ধরলাম, ওর মুখ দিয়ে একটা যন্ত্রণার গোঙানি বেরিয়ে আর ও হাতটা টেনে নেওয়ার চেষ্টা করল। আমি ভাবলাম হয়তো ওর ব্যথা লেগেছে। আমি জোর করে ওর জামার হাতাটা ওপরে তুললাম। আমার চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠল, তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওর ফর্সা হাতে জায়গায় জায়গায় পোড়া দাগ, কিছু পুরনো যা শুকিয়ে গেছে, আর কিছু একদম টাটকা, যেন কেউ গরম কিছু দিয়ে ছ্যাঁকা দিয়েছে। আমার মাথা ঘুরে গেল। আমি রাগে আর দুঃখে বললাম, এগুলো কি? ও আমতা আমতা করে বলল, মাঝে মাঝে কাজ করতে গিয়ে হাত পুড়ে যায়, আপনি চিন্তা করবেন না, এগুলো সামান্য দাগ। আমি জানতাম ও মিথ্যা বলছে। রুটি বানাতে গিয়ে আঙুল পুড়তে পারে, কিন্তু বাহুতে এত গভীর ক্ষত হয় না। আমি ওকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলাম, আমাকে সত্যি করে বলো, এসব কে করেছে? এগুলো সাধারণ পুড়ে যাওয়ার দাগ নয়, কেউ ইচ্ছে করে এসব করেছে। আমার কঠোর গলা শুনে ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ও মেঝের ওপর বসে হাউমাউ করে কাঁদতে শুরু করল। মনে হলো যেন বছরের পর বছর জমে থাকা লাভা আজ ফেটে বেরোচ্ছে। ও হেঁচকি তুলতে তুলতে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু শব্দগুলো গলায় আটকে যাচ্ছিল। আমি ওর পাশে বসে ওর মাথায় হাত রাখলাম। অনেকক্ষণ কাঁদার পর ও মাথা তুলল। ওর চোখে এমন যন্ত্রণা ছিল যা পাথরকেও গলিয়ে দেবে। এবার সেই গোপন সত্যটা সামনে এল, যা ও এতদিন নিজের বুকের ভেতর কবর দিয়ে রেখেছিল। আমি ওকে মেঝে থেকে তুলে বিছানায় বসালাম, জল খাওয়ালাম এবং ওর হাত দুটো নিজের হাতে নিয়ে বসলাম। আমি নরম গলায় বললাম, এখন আর তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাকে সত্যিটা বলো। ও একটা দীর্ঘশ্বাস নিল এবং ভেজা চোখে বলল, এসব আপনার মা করেছেন। এগুলো কোনো দুর্ঘটনা নয়, এগুলো আপনার মায়ের ঘৃণার চিহ্ন। উনি হয়তো আমাদের বিয়েটা মেনে নিতে পারেননি। ওনার পছন্দ অন্য কেউ ছিল, কিন্তু আপনার জিদ আর লন্ডনে চলে যাওয়ার কারণে ওনাকে চুপ থাকতে হয়েছিল। সেই রাগটাই উনি প্রতিদিন আমার ওপর ঝাড়তেন। উনি বলতেন আমি অপয়া, জোর করে ওনার ছেলের ঘাড়ে চেপে বসেছি। আমি অবাক হয়ে বললাম, এত অত্যাচার সহ্য করে তুমি আমাকে কেন কিছু জানাওনি? আমরা তো রোজ ভিডিও কলে কথা বলতাম। আমি বারবার জিজ্ঞেস করতাম সব ঠিক আছে তো? তুমি একবারও ইশারা করনি কেন? সন্ধ্যা তিক্ত হাসি হেসে বলল, কি করে জানাতাম? আপনার কি মনে হয় ভিডিও কলে আমি নিজের ইচ্ছেও কথা বলতাম? একদমই না।
যখনই আপনার ফোন আসার সময় হতো, মা সামনে চেয়ার পেতে বসে থাকতেন। উনি আগেই হুমকি দিয়ে রাখতেন যে যদি মুখ ভার করি বা নালিশ করার চেষ্টা করি তবে ফোন রাখার পরই আমার চামড়া গুটিয়ে দেবেন। উনি ইশারায় আমাকে ভয় দেখাতেন। আমাকে বাধ্য হয়ে হাসি মুখে কথা বলতে হতো, আর বলতে হতো যে সব ঠিক আছে। ও আবার জামার হাতা ওপরে তুলে একটা পুরনো ক্ষতের ওপর আঙুল রেখে বলল, এই দাগটা সেই দিনের যেদিন আপনি আপনার প্রথম মাইনে দিয়ে আমাকে সোনার দুল পাঠিয়েছিলেন। মা সেই দুলগুলো কেড়ে নিয়ে নিজের মেয়েকে দিয়ে দেন। আর যখন আমি কাঁদার চেষ্টা করি তখন উনি উনুন থেকে গরম চিমটা এনে আমার হাতে লাগিয়ে দেন। উনি বলতেন, তোর সোনা পড়ার যোগ্যতা নেই। আমি যন্ত্রণায় চিৎকার করতাম, তখন উনি জোরে টিভি চালিয়ে দিতেন যাতে আমার আওয়াজ বাইরে না যায়। আমি পাথরের মতো বসে ওর কথা শুনছিলাম। আমার কলিজা ফেটে যাচ্ছিল। সন্ধ্যা বলল, মারধর তো ছিলই, কিন্তু খিদে ছিল সবচেয়ে বড় কষ্ট। আপনি বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাতেন, কিন্তু আমাকে ২৪ ঘণ্টায় মাত্র একটা শুকনো রুটি দেওয়া হতো। মা বলতেন আমি নাকি মাগনা গিলছি। যেদিন ঘর মুছতে গিয়ে হাত থেকে কিছু পড়ে যেত বা রান্নায় নুন বেশি হতো, সেদিন ওই একটা রুটিও জুটত না। আমি দুদিন না খেয়ে থাকতাম। রান্নাঘরের কল থেকে জল খেয়ে দিন কাটাতাম। ওরা আমার সামনে বসে পনিরের তরকারি, ড্রাই ফ্রুটস দেওয়া ক্ষীর, সব ভালো ভালো খাবার খেত। আর আমি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ওদের এঁটো টুকরোগুলোর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। সন্ধ্যার গলা কান্নায় বুজে আসছিল, কিন্তু ওর প্রতিটি শব্দ আমার বুকে হাতুড়ির মতো আঘাত করছিল। ও বলল, আপনার মা প্রায় হুমকি দিতেন যে উল্টোপাল্টা কিছু করলে আমাকে খেতেও দেবেন না। প্রায়ই আমি খিদে তৃষ্ণায় নিজের ঘরে পড়ে থাকতাম, আর বাইরে থেকে ওদের হাসাহাসির শব্দ আসত। এসব শুনে আমি পুরোপুরি ভেঙে পড়লাম এবং ওর পায়ের কাছে বসে বাচ্চার মতো কাঁদতে লাগলাম। আমি আমার স্ত্রীর হাতগুলো নিজের চোখে ঠেকালাম, যে হাতগুলো অত্যাচারে শক্ত হয়ে গেছে এবং পোড়া দাগগুলো আমারই অসাবধানতার সাক্ষ্য দিচ্ছে। আমি আর্তনাদ করে বললাম, আমাকে ক্ষমা করে দাও সন্ধ্যা, আমি তোমার অপরাধী। আমি ভেবেছিলাম আমি তোমার জন্য সুখ কিনছি, কিন্তু আসলে আমি তোমাকে নরকে ঠেলে দিয়েছিলাম। আমি সেই সাপগুলোকে বিশ্বাস করেছিলাম যারা তোমাকে দংশন করেছে। সন্ধ্যা আমার মাথায় হাত রেখে আমাকে চুপ করানোর চেষ্টা করল, কিন্তু আমার কান্না থামছিল না। আমার স্ত্রীর কথা শুনে আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। আমি ভাবলাম আমি লন্ডনে -ডিগ্রির হাড়কাঁপানো ঠান্ডায় দাঁড়িয়ে মজদুরি করে গেছি। আমার যৌবনের 4-5 বছর নষ্ট করেছি এই ভেবে যে আমার পরিবার সুখে আছে, কিন্তু আমি জানতাম না যে আমারই টাকায় আমার স্ত্রীর ওপর এমন পৈশাচিক জুলুম চলছে। কিন্তু বিনিময়ে আমি কি পেলাম? আমার উপার্জনে কেনা বাড়ি আমার স্ত্রীর জন্য কারাগার হয়ে গিয়েছিল, এবং আমার পাঠানো টাকা আমার মা ও বোনদের বিলাসিতার সামগ্রী হয়ে উঠেছিল। আমি রাগিনীকে বুকে জড়িয়ে ধরলাম এবং তাকে কথা দিলাম যে যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে আর কখনো একা ছাড়ব না। আমরা দুজন অনেক রাত পর্যন্ত একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম এবং নিজেদের মনের সব কষ্ট বের করে দিলাম। সেই রাতে আমার সেই বৃদ্ধ মানুষটির কথা খুব তীব্রভাবে মনে পড়ল, যিনি পার্কে আমাকে বলেছিলেন যে বিদেশ হল ঘুণ পোকার মতো। আজ আমি তার কথার অর্থ বুঝতে পারলাম। সত্যি বলতে বিদেশে থাকা কোনো নরকের চেয়ে কম নয়, কারণ পেছনে ফেলে আসা মানুষগুলো আমাদের শুধুমাত্র টাকা ছাপানোর মেশিন মনে করে। তাদের চোখে আমাদের গুরুত্ব ততক্ষণই থাকে যতক্ষণ আমরা ডলার আর পাউন্ড পাঠাতে থাকি, আর যদি তাদের আমাদের স্ত্রীকে পছন্দ না হয় তবে বাড়িতে তার অবস্থান একটা কাজের মেয়ের মতোই থেকে যায়। তারা ভুলে যায় যে বিদেশে থাকা মানুষটাও রক্ত মাংসের তৈরি একজন মানুষ এবং তার স্ত্রীরও আবেগ অনুভূতি আছে। পরের দিন আমি একটা বড় সিদ্ধান্ত নিলাম। আমি আমার বাড়ির লোকেদের সাথে সব ধরনের সম্পর্ক শেষ করে দিলাম। আমি সেই বাড়ির দিকে ফিরেও তাকালাম না যা আমার উপার্জনে তৈরি হয়েছিল, কিন্তু যেখানে আমার স্ত্রীর কোনো সম্মান ছিল না। আমি সেই বাড়ি, সেই টাকা, সেই সম্পর্ক সব ওখানেই ছেড়ে দিলাম। আমি ভারতেই থেকে একটা ছোট চাকরি শুরু করলাম এবং সন্ধ্যার চিকিৎসা করালাম। সময়ের সাথে সাথে সন্ধ্যার শরীরের ক্ষত তো শুকিয়ে গেল, কিন্তু আত্মার ক্ষত শুকাতে সময় লাগল। কিন্তু এখন আমরা খুশি ছিলাম, কারণ আমাদের মাঝে কোনো লোভী আত্মীয় এবং কোনো অত্যাচারী ছিল না। এই গল্প শুধু আমার নয়, বরং সেই প্রত্যেক প্রবাসীর যারা নিজেদের লোকেদের খুশির জন্য নিজেদের যৌবন অন্য দেশে শেষ করে দেয়। আমাদের এটা বুঝতে হবে যে টাকাই সবকিছু নয়। সম্পর্কের আসল সৌন্দর্য অনুভূতির মধ্যে থাকে। যদি আপনার পরিবার আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রীকে সম্মান দিতে না পারে, তবে তারা আপনার আপন নয়,
বরং আপনার টাকার পূজারী। নিজেদের স্ত্রীদের আপনজনদের দয়ার ওপর ছেড়ে দিয়ে এটা ভাববেন না যে সে সুখে থাকবে। কখনো কখনো আপনার রূপে লুকিয়ে থাকা নেকড়েরা পরদের চেয়েও বেশি বিপজ্জনক হয়। জীবন খুব ছোট, তাই সেটা সেই সব লোকেদের সাথে কাটান যারা আপনাকে মানুষ মনে করে, কোনো ব্যাংকের এটিএম মেশিন নয়। যাই হোক, ভারতে ছোট চাকরি শুরু করা এবং একটা নতুন সাধারণ জীবন বেছে নেওয়ার সিদ্ধান্ত আমার জন্য স্বাধীনতার প্রথম পদক্ষেপ ছিল। আমি লন্ডনের সেই মোটা মাইনে এবং উচ্চাকাঙ্ক্ষাগুলোকে পেছনে ফেলে এসেছিলাম, কিন্তু বিনিময়ে আমি আমার স্ত্রীর নিরাপত্তা এবং আমার আত্মসম্মান ফিরে পেয়েছিলাম। ভাড়ায় নেওয়া ছোট্ট একটা বাড়িতে যেখানে শুধু আমরা দুজন ছিলাম, সেখানে এক অদ্ভুত শান্তি ছিল। এই শান্তি কোনো রাজপ্রাসাদের চেয়েও বেশি দামি ছিল। শারীরিক ক্ষতের চিকিৎসা তো হয়ে গেল, কিন্তু সন্ধ্যার মনে ও মস্তিষ্কে লাগা আঘাত খুব গভীর ছিল। সে এখনও চমকে উঠত, বিশেষ করে যখন আমি হঠাৎ ঘরে আসতাম বা অনেক রাত পর্যন্ত কাজে থাকতাম। সে একাকিত্ব এবং ভয়ের ছায়ায় বেঁচেছিল। আমি জানতাম যে এই আঘাত থেকে বেরিয়ে আসতে তার সময় লাগবে। আমি তাকে কখনো কোনো কাজের জন্য জোর করিনি। সে প্রায়ই শূন্য দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে থাকত। আমি তার পাশে বসতাম, তার হাত ধরতাম এবং চুপচাপ তাকে দেখতাম, কোনো প্রশ্ন ছাড়া, কোনো চাপ দেওয়া ছাড়া। আমি তাকে বললাম যে এখন সে স্বাধীন। তাকে এখন আর কারো সেবা করতে হবে না, কারো জন্য রান্না করতে হবে না, কারো অনুমতি নিতে হবে না। সন্ধ্যা, আমি এক সন্ধ্যায় তাকে বললাম, এখন এই বাড়ি তোমার। তুমি চাইলে সারাদিন ঘুমোতে পারো, চাইলে কিছু রান্না করো না, আমরা বাইরে থেকে খাবার আনিয়ে নেব। তোমাকে এখন আর কারো ভয়ে হাসতে হবে না। এই কথা শুনে তার চোখে প্রথমবার জল নয়, বরং একটা চমক দেখা গেল। ধীরে ধীরে সে ছোট ছোট জিনিসের দিকে নজর দিতে শুরু করল। সে নিজের জন্য সকালের চা বানাতে লাগল। সে বারান্দায় ছোট ছোট গাছ লাগাতে শুরু করল। সে অবসর সময় বই পড়তে লাগল, যা সে বহু বছর ধরে করেনি। আমি তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছেও নিয়ে গেলাম, যিনি আমাদের জানালেন যে তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD আছে। থেরাপি শুরু হল। ধীরে ধীরে সন্ধ্যা নিজের আবেগ প্রকাশ করতে শিখল। সে মন খুলে কাঁদতে, হাসতে এবং ছোটখাটো বিষয়ে ঝগড়া করতেও শুরু করে দিল, যা তার স্বাভাবিক হওয়ার লক্ষণ ছিল। প্রায় 1 বছর পর আমাদের জীবনে একটা বড় খুশি এল। সন্ধ্যা অন্তঃসত্ত্বা ছিল। এই খবর আমাদের ছোট্ট ঘরকে খুশিতে ভরিয়ে দিল। সন্ধ্যার চোখে এখন ভবিষ্যতের এক নতুন আশা ছিল। সে নিজের বাচ্চার জন্য সোয়েটার বুনত, তার নাম ভাবত এবং নিজের পুরনো ভয়ানক স্মৃতিগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করত। যখন আমাদের ছেলে হল, সেই মুহূর্তে আমি অনুভব করলাম যে আমি আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার ছেলের মুখে আমার পরিবারের লোভের কোনো ছায়া ছিল না, শুধু সন্ধ্যার সংগ্রামের ফল ছিল। আমি ছেলের নাম রাখলাম বিহান, যার অর্থ হল নতুন সকাল। এই নতুন জীবনের আগমনের পর আমরা মিলে একটা ছোট অনলাইন ব্যবসা শুরু করলাম, যেখানে আমি প্রযুক্তিগত কাজগুলো দেখতাম এবং সন্ধ্যা ঘর থেকেই হস্তশিল্প বানিয়ে বিক্রি করত। এই ছোট কাজ আমাদের স্বাবলম্বী করে তুলছিল এবং সবচেয়ে বড় কথা, আমরা একসাথেই ছিলাম। আমি সেই দিন পার্কে দেখা হওয়া বৃদ্ধ মানুষটির কথা কখনো ভুলিনি। বিদেশ এক ঘুণ পোকা, কিন্তু এখন আমি এই শিক্ষাটাকে এক নতুন রূপে দেখি। পরদেশ বা বিদেশে থাকা ভুল নয়, কিন্তু নিজের অগ্রাধিকার বা প্রায়োরিটি ভুলে যাওয়া ভুল। আমি আমার স্ত্রীকে সেই সব লোকের ভরসায় ছেড়ে দিয়েছিলাম যারা আমার টাকাকে আমার স্ত্রীর চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল। আমার টাকা কামানো একটা কর্তব্য ছিল, কিন্তু আমার স্ত্রীর সম্মান এবং নিরাপত্তা আমার প্রথম ধর্ম ছিল। আমি শিখলাম যে টাকা খুশির মাপকাঠি নয়। আমার লাখ লাখ টাকার উপার্জন আমার পরিবারের লোভ কমাতে পারেনি, বরং সেটা বাড়িয়ে দিয়েছে। সত্যিকারের খুশি সম্পর্কের সততা এবং সম্মানের মধ্যে রয়েছে। যদি আপনার আপনজন আপনার অনুপস্থিতিতে আপনার জীবনসঙ্গীকে সম্মান করতে না পারে, তবে তারা আপনার টাকার আত্মীয়, আপনার আপন নয়। এমন বিষাক্ত সম্পর্ক ভেঙে দেওয়াই শ্রেয়। আমার নিজের স্ত্রীর ওপর ভরসা রাখা উচিত ছিল। যখন তাকে মনোমরা দেখাত, আমি তার চুপ থাকাকে তার সন্তুষ্টি বলে মেনে নিয়েছিলাম। এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আজ যখন আমি আমার ছেলে বিহানকে দেখি যে নিজের মায়ের কাছে নিশ্চিন্তে খেলছে, তখন আমার মনে হয় আমিই সবচেয়ে ধনী মানুষ। আমাদের একটা সাধারণ ছাদ আছে ঠিকই, কিন্তু এটা ভালোবাসা আর সম্মানের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আমি আমার পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছি এবং এটা আমার জীবনের সবচেয়ে স্বাস্থ্যকর সিদ্ধান্ত ছিল।
কারণ কিছু সম্পর্ক দেওয়াল নয় বরং জেলখানা হয় এবং সেই দেওয়ালগুলো ভেঙে ফেলাই আসল স্বাধীনতা। আপনার স্ত্রীর সম্মান এবং নিরাপত্তা আপনার উপার্জনের চেয়ে অনেক বেশি দামি। যে সম্পর্ক শুধু আপনার টাকায় চলে তা এক মুহূর্তেই ত্যাগ করা উচিত, কারণ টাকা আবার কামানো যায়, কিন্তু ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়ার সময় কখনো ফিরে আসে না। বন্ধুরা, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এর উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন এবং নৈতিক শিক্ষা দেওয়া। এতে বর্ণিত ঘটনা, স্থান এবং চরিত্র বাস্তব জীবনের কোনো ব্যক্তি বা ঘটনার সাথে সম্পর্কিত নয়। এই গল্প কোনো জাতি, শ্রেণী বা সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য রাখে না। গল্পে অনৈতিক ব্যবহারের চিত্রণ কেবল চরিত্রগুলোর বিকাশ এবং গল্পের শিক্ষাকে জোরদার করার জন্য করা হয়েছে এবং একে কোনোভাবেই গ্রহণযোগ্য বা অনুসরণীয় বলে মনে করা উচিত নয়। পাঠকের কাছে অনুরোধ যে তারা এটিকে শুধুমাত্র একটি গল্প হিসেবেই গ্রহণ করবেন। হ্যাঁ, তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এমনই গল্প শোনার জন্য আপনারা আমাদের চ্যানেল TR হিন্দি কাহানিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই গল্পটিতে একটি লাইকও করে দিন, সাথে শেয়ারও করুন। এবং হ্যাঁ বন্ধুরা, আপনারা এই গল্পটি কোন শহর থেকে শুনছেন কমেন্ট করে নিজের শহরের নাম অবশ্যই জানাবেন। ধন্যবাদ।